তাহলে আজকে আমরা পড়বো পাওয়ার সিস্টেম। ঠিক আছে, পাওয়ার সিস্টেম থেকেই শুরু করব। একদম মোটামুটি আমি তিন ভাগে ভাগ করছি, বুঝছিস। প্রথম হচ্ছে জেনারেশন পার্টটা থাকবে, তারপর হচ্ছে তোদের ট্রান্সমিশন, তারপর হচ্ছে প্রোটেকশন হিসেবে সুইচ গিয়ার, ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন এগুলো থাকবে, সুইচ গিয়ার থাকবে। তো আমরা একদম শুরুতে পাওয়ার সিস্টেম দিয়ে শুরু করি, জেনারেশন পার্টটা দিয়ে শুরু হবে। ঠিক আছে, জেনারেশন কালেটা ছোট করে নিতে হবে। জেনারেশন হয়েছে কোন পার্টটা, যেমন এখানে আছে শক্তি, যেমন আমরা বিদ্যুৎ উৎপাদন করতে আমাদের কি কি লাগে। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে আমাদের শক্তির উৎস। সবার প্রথমে যে টপিকটা শক্তির উৎস, যে বস্তুটার মধ্যে কি আছে, কাজ করার ক্ষমতা বা সামর্থ্য আছে, ওইটা হচ্ছে শক্তির উৎস। আর রিনিউয়েবল এনার্জি কোন এনার্জিটা, যেটা হচ্ছে প্রাকৃতিক এনার্জি। ঠিক আছে, আমরা রিনিউয়েবল এনার্জি ব্যবহার করি খুব কম, কিন্তু আমরা হচ্ছে খনিজ যে সম্পদটা আছে, হুম, ক্রুড যে এনার্জি গুলো আছে ওইগুলো আমরা খুব ব্যবহার করি, যেমন হচ্ছে তেল, কয়লা। হ্যাঁ, এগুলো কিন্তু প্রাকৃতিক সম্পদ, এগুলো তো একসময় ফুরায় যায়। কিন্তু রিনিউয়েবল এনার্জি হচ্ছে কি প্রাকৃতিক ভাবে যে শক্তি আছে ওইটাকে আমরা ব্যবহার করে যদি বিদ্যুৎ উৎপাদন করি, ওইটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি আর কি। তো বাংলাদেশে, বাংলাদেশ কেন, ওয়ার্ল্ড ওয়াইডেই কয়েকটা, এখানে যে প্রায় ছয়টা আছে, ওই ছয়টা মেথডেই হচ্ছে ছয় রকম এই শক্তিকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে। সবচেয়ে বেশি প্রচলিত হচ্ছে এই যে সোলারটা। সোলার এনার্জিটা মোটামুটি সবচেয়ে বেশি ব্যবহার করে। তারপর হচ্ছে উইন্ড এনার্জি, এগুলা। সোলার তো তোরা চিনিসই, সৌরবিদ্যুৎ। তারপর হচ্ছে উইন্ড এনার্জি হচ্ছে এই যে আমাদের ফেনীতে আছে। ঠিক আছে, ফেনীতে এরকম টারবাইন, হ্যাঁ, টারবাইন ফ্যান ঘুরে বাতাসের মধ্যে, বাতাসের কারণে পাখা ঘুরে, পাখা থেকে বিদ্যুৎ উৎপাদন হয়। তারপর হচ্ছে বায়োগ্যাস অথবা বায়োমাস, ওই যে আমাদের এই হাঁস মুরগি ইত্যাদির বিষ্ঠা দিয়ে হচ্ছে যে গ্যাস উৎপাদন করে, ওই গ্যাস থেকে যে বিদ্যুৎ উৎপাদন করে। হ্যাঁ, এই হচ্ছে সে বায়ো গ্যাস অথবা বায়োমাস। ওকে, তারপর হচ্ছে মিউনিসিপাল ওয়েস্ট এনার্জি, আমাদের যেসব নিত্য প্রয়োজনীয় ব্যবহার করার পরে যেসব ওয়েস্ট আছে, ওয়েস্ট গুলো থেকেও কি করা যায়, আবার বিভিন্ন রিসাইকেলিং করে বিদ্যুৎ উৎপাদন করে, ওইটা একটা। তারপর হচ্ছে টাইডাল এনার্জি, টাইডাল এনার্জি হচ্ছে কি সমুদ্রের যে ঢেউ আছে না, সমুদ্রের ঢেউকে ব্যবহার করে আমরা হচ্ছে যেভাবে বিদ্যুৎ উৎপাদন করি। টাইডাল এনার্জি আর ওশিয়ান এনার্জি মানে ওশিয়ান ওয়েভস, এই দুইটা সিমিলার টপিক, সিমিলারই দুইটার মোটামুটি মেথড কাছাকাছি। ঠিক আছে, একটা হচ্ছে সমুদ্রের ঢেউকে ব্যবহার করে, আর আরেকটা হচ্ছে সমুদ্রের অন্য হয়তো কোনো একটা শক্তি প্রপার্টিকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে। দেখো, ওইগুলো আমাদের এত টপিক না, আমি বইতে পাইছি, আমি মোটামুটি এগুলো লিখছি। ওকে, তারপর হচ্ছে কি ডিফারেন্ট টাইপ অফ এনার্জি। এক নাম্বার হচ্ছে কি সলিড ফুয়েল, যেগুলো হচ্ছে যেমন এই যে কয়লা, বিটুমিনাস, হ্যাঁ, লিগানাইট, অ্যানথ্রাসাইট, এগুলো হচ্ছে আমরা সরাসরি কি করি, সলিড, এগুলো এগুলো পুরে জ্বালানি হিসেবে ব্যবহার করে আমরা যে কোনো ভাবে বিদ্যুৎ উৎপাদন করি। ঠিক আছে, তারপর হচ্ছে লিকুইড ফুয়েল হিসেবে যেমন হচ্ছে ডিজেল, পেট্রোল, এগুলো আমরা সবাই জানি। এটা হচ্ছে হেভি হেভি ফুয়েল অয়েল, যেগুলো হচ্ছে তুলনামূলক একটু ভারী থাকে। হুম, এগুলো হচ্ছে লিকুইড ফুয়েল। তার হচ্ছে গ্যাসিয়াস ফুয়েল, এটা তো আমাদের দেশে সবচেয়ে বেশি ব্যবহার করে, প্রাকৃতিক গ্যাস মিথেন ব্যবহার করে তো আমরা বিদ্যুৎ উৎপাদন করি। এর হচ্ছে এটা আর কি। ঠিক আছে, তারপর হচ্ছে এলএনজি, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। কি রে, কে কে বাইরে আছিস নাকি? শাহিদ কই আছিস? ভাই আমি বাইরে আছি, আপনি কি সাউন্ড শুনতে পাচ্ছেন? হ, শুনতে পাচ্ছি। বাসের আওয়াজ শোনা তাহলে আমি যাইতেছে। তাহলে আমি স্পিকার অফ করে দিলাম, যখন দরকার হয় তখন হচ্ছে ইয়া করবো না। হ্যাঁ, ওকে, করতে পারিস। নিয়ে যাও, নিয়ে যাও, এখন আইস না, পোলাপাইন বেড়া। টাইপ অফ পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে, মানে কয় ধরনের পাওয়ার প্ল্যান্ট আছে, এটা হচ্ছে তার প্রকারভেদ। যেহেতু জেনারেশন নিয়ে কথাবার্তা বলতেছে, এখানে বিদ্যুৎ কিভাবে উৎপাদন হয় ওই জিনিসটা আসলে ডিল করবে। আরেকটু আগে আমরা ভাই পড়ছি। স্ক্রিন দেখে যান। হ্যাঁ, হ্যাঁ, ভাই দেখা যায় স্ক্রিন না, দেখা যাচ্ছে না। দেখা তো যাওয়ার কথা, সবকিছু তো। দেখা আমার যাচ্ছে যাচ্ছে ভাই। হ্যাঁ, তাহলে নেটে প্রবলেম আছে মেবি। ওকে, তাহলে হচ্ছে পাওয়ার প্ল্যান্ট হচ্ছে কয়েক ধরনের আছে। গ্যাস বেস আছে, যে এটা হচ্ছে গ্যাসকে ব্যবহার করে হচ্ছে জ্বালানি উৎপাদন করে, টারবাইন ঘুরে বিদ্যুৎ উৎপাদন করে। তারপর হচ্ছে কয়লা বিদ্যুৎ কেন্দ্র, যেগুলো হচ্ছে এই গ্যাস আর হচ্ছে এই কয়লা, হ্যাঁ, এই দুইটা হচ্ছে মেজর বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে।
বাংলাদেশের পার্সপেক্টিভে হয় কি, বাংলাদেশে কয়লা আর হচ্ছে গ্যাস এই দুইটা দিয়ে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন করে। ঠিক আছে, ডিজেল আছে কিন্তু ডিজেল হচ্ছে ছোট ক্যাপাসিটির। ধর একটা শপিং মলের জন্য ছোট্ট একটা ক্যাপাসিটির জন্য যে বিদ্যুৎ উৎপাদন করে তখন ডিজেল ব্যবহার করে, ডিজেল ব্যবহার করে যে বিদ্যুৎ কেন্দ্র আছে ওইটা ব্যবহার। আচ্ছা, আমরা তো আছি। হ্যালো। জি ভাই। এটাই শুনতেছি। ওকে। কি আমার হয়? ফোন আমার ফোন আওয়াজ করছে, আমি মনে করছি আমি ডিসকানেক্ট হয়ে গেছি। ওকে, তো এরকম ছোট ছোট যেসব ক্যাপাসিটির জন্য আমরা ডিজেল পাওয়ার প্ল্যান্ট ব্যবহার করি। আর হচ্ছে মেজর যেগুলো দিয়ে বর্তমানে বাংলাদেশ চলতেছে, হ্যাঁ, গ্যাস বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে কয়লা বিদ্যুৎ কেন্দ্র এগুলো দিয়ে। তারপরে আমাদের সবচেয়ে মানে কাঙ্ক্ষিত যেটা, যেটা হচ্ছে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশে একটাই আছে। এটা হচ্ছে এই যে কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্র। তা আমাদের পলিটেকনিক থেকে আমরা ওইখানে গেছিলাম। পানির যে স্রোত আছে, হ্যাঁ, ক্যাচমেন্ট এরিয়ার মধ্যে পানি ধারণ করে ওটা রিজার্ভ রাখে ওই পানিকে ব্যবহার করে পেনস্টকের মাধ্যমে, আমরা সামনে চিত্র আছে, ঠিক আছে, আমরা দেখবো হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট কিভাবে কাজ করে আমরা দেখবো। তো মূলত হচ্ছে পানির যে জলাধার আছে, পানির যে স্রোতের যে শক্তিটা আছে ওইটাকে ব্যবহার করে এই যে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টটা কাজ করে। ঠিক আছে, ওই হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের পাশেই এই কাপ্তাই আরো একটা পাওয়ার প্ল্যান্ট আছে, সোলার পাওয়ার প্ল্যান্ট আছে, ওইটা প্রায় হচ্ছে 1.5 মেগাওয়াটের মতো। আর কাপ্তাইতে ওইখানে চারটা ছিল, এই চারটা জেনারেটর ছিল। চারটার মধ্যে আমরা দুইটা চালু পাইছিলাম, প্রায় 500 মেগাওয়াটের মতো পাইছিলাম। আর বাকি দুইটা মেবি অফ ছিল, ওই সময় পানি কম ছিল। তারপরে এটা তো তোরা চিনিস নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এই যে বাংলাদেশে আরো কিছুদিন আগে উদ্ভাবন হইলো। এটা কিন্তু এখনো, রূপপুরেরটা কিন্তু এখনো পরীক্ষামূলক আছে, এখনো কিন্তু ওরা গ্রিড এখনো সাপ্লাই দেয় নাই। ঠিক আছে, মোটা দাগে হচ্ছে এই কয়েক রকমের জি। হচ্ছে আমার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এক্সিস্ট করে। ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড। আর এগুলো হচ্ছে তোর এই যে ফুয়েল টুয়েল ব্যবহার করে আর রিনিউয়েবল এনার্জি ব্যবহার করে যেগুলো উৎপাদন করে এগুলোতে এখানে আছে। এগুলোর পরিমাণ খুবই কম, খুবই সীমিত। ওরা হচ্ছে মনে কর যে মেজর কোনো সোর্স না, যে ওরা মেজর কোনো ভূমিকা রাখে, কিন্তু এগুলো দিয়ে বিদ্যুৎ উৎপাদন হয় এগুলো খুব কম হয়। একটা কাজ করতেছে যা লাফাই না বেটা। ওকে। মানে একটা ট্রায়াঙ্গুলার মডেল। এটা দিমু তো, দাঁড়া শেষ করি, শেষ করার পর একটা মাইর দিব। আমার বাড়ির পিচ্চি বাচ্চা সব আমার আশেপাশেই থাকে, লাফানোর লাগে মজা করি তো। ওদের ট্রায়াঙ্গুলার মধ্যে ফিল্ম তো। সাঙ্গু পাঙ্গু। ওকে, তারপর হচ্ছে ফুয়েল ইউজড ইন দোজ পাওয়ার প্ল্যান্ট, মানে এই যে পাওয়ার প্ল্যান্ট গুলোতে আমরা কি কি ফুয়েল ব্যবহার করি। গ্যাস ব্যবহার করি, বিশেষ করে মিথেন গ্যাস। হ্যাঁ, এখানে গ্যাস বলতে মিথেন গ্যাসকে বোঝায়, আমরা মিথেন গ্যাস সবচেয়ে বেশি ব্যবহার করি। কারণ হচ্ছে এটার মধ্যে হাইড্রোজেন বেশি আছে, এটা হচ্ছে জলে বেশি। ওকে, তারপর হচ্ছে ডিজেল আছে, কয়লা আছে, ইউরেনিয়াম ব্যবহার করে আমরা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে। ঠিক আছে, তাও ইউরেনিয়ামের ভর হচ্ছে 238, যেটা মানে হচ্ছে যেটা হচ্ছে এই আইসোটোপ। ঠিক আছে, ওইটা 238 ভরওয়ালা যেটা, ওইটা আমরা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ক্ষেত্রে ব্যবহার করি। আর ইউরেনিয়ামের এমনি হচ্ছে মেবি 235 নাকি। ইউরেনিয়ামের আইসোটোপ কয়টা জি। মনে আছে? ল, তিনটা ছিল মনে হয়। তিনটা তিনটা না, তিনটা। 33, 35, 38, এই তিনটা। এই জি ভাই। 38টা হচ্ছে আমরা বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে ব্যবহার করি। তিনটা। এই 38টা আমরা বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করি। তো এটা হচ্ছে এখানে দেখাইছে যে এই যে ওভারঅল একটা আমাদের সিলেবাসের মধ্যে আছে না, ওভারঅল বাংলাদেশের যে এই বিদ্যুৎ ব্যবস্থা আর কি। এই হচ্ছে ওই ওভারঅল বিদ্যুৎ ব্যবস্থা, যে বাংলাদেশের বিদ্যুতে কারা জেনারেশন করতেছে, কারা হচ্ছে ট্রান্সমিশন করতেছে, কারা ডিস্ট্রিবিউশন করতেছে। আর এটা টোটাল হচ্ছে মন্ত্রণালয়ের আন্ডারে, বাংলাদেশে যে পাওয়ার ডিভিশন যে মন্ত্রণালয় আছে, মিনিস্ট্রি অফ পাওয়ার এনার্জি অ্যান্ড হচ্ছে মিনারেল রিসোর্সেস, ওদের আন্ডারে হচ্ছে সবগুলা প্রতিষ্ঠান কাজ করে। জেনারেশনে কারা কাজ করে, যারা হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করে হচ্ছে ওই যে বিপিডিবি, তোরা এগুলোর নাম মেবি শুনছিস। হ্যাঁ, বিপিডিবি, আরসিপিএল, এগুলোর পূর্ণরূপ আছে। তারপর হচ্ছে ইজিসিপি, তারপর হচ্ছে এই যে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড, তারপর হচ্ছে এই যে আশুগঞ্জ পাওয়ার প্ল্যান্ট এরকম আছে, এপিএসসিএল, হ্যাঁ, সিপিজি, সিবিএল, এগুলো তো আমাদের অনেক বড় ভাইরা জব করে। তোদের তোদের এরকম পরিচিত হয়তো অনেক ভাই থাকতে পারে, যে বিআর পাওয়ার জোন,
অনেকে হয়তো পরীক্ষাও দেয় এখানে, এগুলো যখন সার্কুলার দেয়। আইআইপিএস মূলত এরা হচ্ছে জেনারেশনে কাজ করে। এখন দেখ এগুলো কিন্তু সরাসরি পরীক্ষা আসবে না, আমি জাস্ট তোদেরকে জানানোর জন্য সিলেবাসে উল্লেখ করা আছে, যার কারণে হচ্ছে এগুলো অ্যাড করছি। হয়তো এমসিকিউ তো থাকতে পারে যে নিচের কোনটি হচ্ছে এই জেনারেশনের মধ্যে জেনারেশনে আছে, নিচের কোন কোম্পানিটি জেনারেশনে থাকতে পারে। ধর এখানে ডিস্ট্রিবিউশনের 3টা নাম দিয়ে দিল, একটা জেনারেশন দিয়ে দিল, তখন জাস্ট ইজিসিবি। জি। ঠিক আছে, এরকম করে। তো ট্রান্সমিশনে কারা আছে মনে রাখবে, পিজিসিবি হচ্ছে বাংলাদেশের একচ্ছত্র, ওরাই হচ্ছে ট্রান্সমিশনের ক্ষেত্রে কাজ করে। ঠিক আছে, ওদের হচ্ছে 400 কেবি লাইন আছে, 230 কেবি লাইন আছে, 66 কেবি। মোটা দাগে বাংলাদেশের যত ট্রান্সমিশন হয় সব হচ্ছে পিজিসিবির হাত ধরে হয়। এটা তো খুব ফেমাস, তোরা তো পিজিসিবির নাম জানিস। তারপর হচ্ছে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে হচ্ছে বিপিডিবি, তারপর হচ্ছে আরএবি, এই যে গ্রামীণের ক্ষেত্রে রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড, হ্যাঁ। তারপর হচ্ছে ডাব্লিউজেড, পিডিসিএল, ডিপিডিসি, হ্যাঁ। তারপর হচ্ছে ডেস্কো, হ্যাঁ, এই ঢাকা শহরের দিকে যেগুলা। তারপর হচ্ছে নেস্কো। ভাই স্ক্রিন দেখা যায় না, স্ক্রিন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখা রাকিবের মেবি নেট স্লো। সেম আমি রাকিব দেখছি। আর আমি স্ক্রিন রেকর্ড করতেছি, নাইম নিচে চলে আসো। আমি হচ্ছে স্ক্রিন রেকর্ড করতেছি, আমি ভিডিও দেবো। আগের ভিডিওটা ইউটিউবে আপলোড দিছি আমি, আজকে সারাদিন লাগছে আমার, তাই এটাও দিব, সমস্যা না, যতক্ষণ লাগে আমি আপলোড করে দিব, প্যারা নাই। আবার পাবি এটার মধ্যে, এখন এখন ঠিক আছে, মাইক সাউন্ডও পাবি, আমি সেটিং করছি সবকিছু ঠিক আছে। গতকালকে আসলে ক্লাসটা হ্যাঁ আমি হ্যাঁ, সাউন্ড করানোর পরে, পাইতেছি, শুনতেছি। আমি গতকাল ক্লাসটা করানোর পরে আমি বুঝছি যে আমার কাছে স্যাটিসফ্যাকশন লাগে না। আমি কই কি ক্লাস করালাম পোলাপাইনে রে, আমি ধরতে পারি না জিনিসটা। ঠিক আছে, আজকে আশা করি এখন কেমন লাগতেছে, চলে না? ভাই আজকে জি, তোমরা চলছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই। ঠিক আছে, তোরা একটু হেল্প করবে, আওয়াজ টাওয়াজ দিবে। শাহেদের চলতেছে ভাই, তাইলে পড়ান। হ্যাঁ সমস্যা নেই, একজনের হইলেও হবে, দেখ তোরা একজন থেকে দেখ। ওকে, তাইলে এই হচ্ছে বাংলাদেশের আমি ওর ওভারঅল। আসতে বলছি না, ওকে, আর ইউটিউবে আমি দিয়ে দিব, টাইম নিচে আসলে নেট পাওয়া যায়। ইউটিউবে আমি দিয়ে দিব, সমস্যা নেই। এ হচ্ছে মোট ভাই কাজ হচ্ছে। ইউটিউবের ভিডিও কিভাবে দেখবো? ইউটিউবের লিংক একটা গ্রুপে দিয়ে দিও। হ্যাঁ দিব দিব, আমি দিব, ওই আমার ওই জিমেলের লিংক আমি দিয়ে দিব। গত ক্লাসেরটা তো অডিও নাই, এই কারণে আমি রেসপন্স করি না আর কি, আজকেরটা সহ দিয়ে তখন লিংক দিয়ে দিব। এগুলো আপলোডে তো অনেক টাইম লাগে, এগুলো 6 জিবি 7 জিবির ফাইল হয়ে যায়, আমার নেটটা তো স্ট্রং না বাড়িতে। ওকে, তারপর হচ্ছে আচ্ছা এই হচ্ছে বাংলাদেশের হচ্ছে মোটা দাগে হচ্ছে এই পাওয়ার সিস্টেমটা হচ্ছে কন্ট্রোল হচ্ছে আর কি। ঠিক আছে, জেনারেশনও ওরা রোল প্লে করতেছে, ওরা বিদ্যুৎ উৎপাদন করতেছে। এখানে যারা আছে যে বিপিটিভি, এগুলোর পূর্ণরূপ আছে, তোরা যদি কেউ ইন্টারেস্ট থাকিস সেগুলো দেখতে পারিস। ঠিক আছে, এগুলো সবগুলো আমি নিজেও জানি না, আমি দেখি না ওইরকম ভাবে। ওকে, তারপর হচ্ছে ট্রান্সমিশনে পিজিসিবি আছে, পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেড বা কোম্পানি অফ বাংলাদেশ, এরকম করে আছে। ঠিক আছে, তোরা একটু জানলে, যারা জব প্রিপারেশনে থাকিস, আমার আসলে জবের প্রতি এতটা ইন্টারেস্ট নাই, তার কারণে আমি আসলে এগুলো এরকম ভাবে দেখি নাই। এগুলো এডমিশনের ক্ষেত্রে এতটা ইম্প্যাক্টফুল না যে তোর কাছে মিনিং আসবে, পরীক্ষা এমন আসে নাই, আমি দেখি নাই। ঠিক আছে, আর ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ওরা আছে যে বিপিডিবি, আরএবি, হ্যাঁ, ওয়েস্ট জোন পাওয়ার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, এরকম করে, হ্যাঁ, ডাব্লিউজেড, পিডিসিএল, তারপর ডিপিডিসি, এরকম। হ্যাঁ, ওরা হচ্ছে ডিস্ট্রিবিউশনে আছে। ওকে, তাইলে এই জিনিসটা গেল। তারপর আসে হচ্ছে সিঙ্গেল লাইন ডায়াগ্রামের মাধ্যমে আমরা দেখাইছি যে বিদ্যুৎ আসলে কিভাবে উৎপাদন হয়ে, এখান থেকে উৎপাদন হয়ে একদম গ্রাহক পর্যায়ে। এটা হচ্ছে ধর ফিডার লাইন হয়ে ধর একটা কোম্পানিতে গেছে, ধর এটা হচ্ছে একটা কি কোম্পানি বলবো, ধর ওয়ালটনের কাছে গেছে, হ্যাঁ। এটা হচ্ছে ধর একটা ওয়ালটন, ওয়ালটন কোম্পানির কাছে গেছে, আর এইটা হচ্ছে একদম সরাসরি কনজিউমার লেভেলে গেছে। কিভাবে যায় আমরা জিনিসটা দেখি। এখানে 3টা জিনিসই দেখানো হয়েছে সিঙ্গেল লাইন ডায়াগ্রামের মাধ্যমে, যে দেখ জেনারেশন, ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন। জেনারেশনও হয় কি, বেশিরভাগ বাংলাদেশে যতগুলো জেনারেটর আছে, ইভেন কি আমরা যে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে গেছি কাপ্তাই, ওইখানেও 11 কেবি করে জেনারেশন হয়, হ্যাঁ। 33 কেবি আছে, কিন্তু 33 কেবিতে হচ্ছে স্পার্ক দেখা দেয়, যখন হচ্ছে এই ব্রাশের মধ্যে স্পার্ক দেখা দেয়। তো 11 কেবিটা সবচেয়ে বেশি জি। সুইটেবল পয়েন্ট, হ্যাঁ। এখানে 11 কেবিতে জেনারেশন করে, তারপরে জেনারেশন করার পরে এখানে স্টেপ আপ করে, দেখ 11 কেবি থেকে সরাসরি স্টেপ আপ করে একদম 230 কেবিতে নিয়ে যায়। ওটা হচ্ছে প্রাইমারি ট্রান্সমিশন লাইনে পড়ে, এই যে দেখ এটা কিন্তু ট্রান্সফরমার। হুম, তারপর হচ্ছে আবার স্টেপ আপ করে 230 থেকে
সরি এখানে স্টেপ ডাউন করে, এ মাঝখানে এটা একটা ট্রান্সমিশন লাইন, এই যে একটা ট্রান্সমিশন লাইন, তারপরে আবার নিয়ে আইসা 230 থেকে 132 করে, এটা হচ্ছে সেকেন্ডারি ট্রান্সমিশনের পর্যায়ে পড়ে। এই যে এগুলো কিন্তু লাইন, ট্রান্সমিশন লাইন। তারপরে কি হয়, আবার স্টেপ ডাউন করে 132 থেকে 33 কেবিতে নিয়ে যাবে। হ্যাঁ 33 একটু ওভার রাইটিং হয়েছে, 33 কেবিতে নিয়ে যাবে। তারপর হচ্ছে 33 থেকে 11 কেবি, 11 কেবি হচ্ছে অনেক কোম্পানি, বড় বড় কোম্পানি যারা আছে ওরা হচ্ছে 11 কেবি সাপ্লাই চায় আর কি। তো ওদেরকে সরাসরি এখান থেকে লাইন দিয়ে ফিডার লাইন হয়ে ওদেরকে আলাদা করে দেয়। তারপরে ওইটা হচ্ছে প্রাইমারি ডিস্ট্রিবিউশন, মানে কোম্পানিদেরকে যখন দেয়, প্রথম পর্যায়ে কোম্পানিদেরকে দেয়, হ্যাঁ 11 কেবি দেয়। 11 কেবি থেকে ওদের যদি প্রয়োজন হয় 0.4 মানে যে 440 কেবি অথবা 400 ভোল্টেজ যদি করে, তাহলে ওরা করবে, 40 ওদের এটা ওদের ব্যাপার। হ্যাঁ 440 অথবা 400 যাই করে আর কি, লিখছি। এটা হচ্ছে প্রাইমারি ডিস্ট্রিবিউশন। তারপরে এখান হয়ে এই যে এই ট্রান্সফরমারটার মাধ্যমে হচ্ছে 11 কেবি থেকে হয়ে যাবে 440, হ্যাঁ, অথবা হচ্ছে 230 ভোল্টেজ। এখানে 11 বাই হচ্ছে 230 ভোল্টেজ, 11 কেবি, ওকে। তারপর হচ্ছে গ্রাহক পর্যায়ে এনার্জি মিটার হয়ে কনজিউমার পর্যায়ে আসে, এটা হচ্ছে একদম সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। হ্যাঁ এটা একদম লাস্ট স্টেজ, আমরা এখান থেকে বিদ্যুৎ নেই। এ হচ্ছে ওভারঅল বিদ্যুতের সিস্টেমটা, একদম জেনারেশন হয়ে 11 কেবি থেকে কিভাবে পর্যায়ক্রমিকভাবে বাড়লো, ভোল্টেজ বাড়াইছে কমাইছে ট্রান্সমিশনের জন্য। এখন এই যে আমরা ডিপ্লোমাতে থাকতেও কিছু প্রশ্ন করছিলাম না যে ট্রান্সমিশনের ভোল্টেজ বাড়ায় কেন, এটা ওই দিন আলোচনা করছিলাম। কে বলতে পারবি কেন হচ্ছে ট্রান্সমিশন লাইনে ভোল্টেজ বাড়ানো হয়? আর কি মনে আছে? ভাই বিভিন্ন প্রকার লস হয় ভাই। হ্যাঁ গুড গুড। এই তো এক নম্বর হচ্ছে ভোল্টেজ যদি আমরা বাড়াই, তাহলে সর্বপ্রথম হচ্ছে আমাদের কারেন্ট কমে যাবে, পাওয়ার যেহেতু সেম থাকবে তাহলে কারেন্ট কমে গেলে আই স্কোয়ার আর লসটা কমে যাবে। তারপর হচ্ছে ভোল্টেজ বাড়াইলে কারেন্ট কমলে ওই সমানুপাতিক হারে কপার তা আরো কম লাগবে। এরকম আরো অনেকগুলো ইফেক্ট আছে, ধর তোর হচ্ছে প্যারান্টি ইফেক্ট হবে না, করোনা লস কম হবে, এরকম আরো অনেক কারণে হচ্ছে আমরা ট্রান্সমিশনে চেষ্টা করি একদম সর্বোচ্চ যতটুকু সম্ভব আমাদের ততটুকু ভোল্টেজ আপ করে ফেলি। হ্যাঁ একদম 230 কেবি করে ফেলি, 400 কেবি করে ফেলি, এই আর কি। তো তারপর আস্তে আস্তে ভোল্টেজ কমাই আমাদের প্রয়োজন অনুসারে, ফিডারে যদি প্রয়োজন হয় 11 কেবি সাপ্লাই দেই, অন্য বড় কোম্পানি যদি কারো থাকে ওদেরকে সাপ্লাই দেয়। তারপরে গ্রাহক পর্যায়ে, হ্যাঁ, আবাসিক এলাকায় সাপ্লাই দেওয়ার জন্য হচ্ছে কাস্টমারদেরকে এই 230 ভোল্টেজ করে দেয়। যে আমরা বাড়িতে আমাদের গ্রামে আমরা যেটা ব্যবহার করতে 230 ভোল্টেজের যে লাইনটা, এভাবে আসলে বিন্যস্ত হয়। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে ট্রান্সমিশন লাইনের প্রকারভেদ। ট্রান্সমিশন লাইন আসলে কয় ধরনের আছে? এখানে হচ্ছে 3 ধরনের। ঠিক আছে, একটা শর্ট, হচ্ছে মিডিয়াম, শর্ট হাই। ট্রান্সমিশন, আরেকটা হচ্ছে মিডিয়াম ট্রান্সমিশন লাইন, আরেকটা হচ্ছে হাই ট্রান্সমিশন লাইন। ঠিক আছে, সবগুলো কিন্তু ট্রান্সমিশন লাইন। ট্রান্সমিশন লাইন কোনগুলো? এই যে এগুলা জেনারেশন হয়ে প্রথমে তো একটা সাব স্টেশন আসলো, এটা জেনারেশন সাব স্টেশন ধরে, এখান থেকে ভোল্টেজ আপ করে 230 করার পরে এই যে এখান থেকে শুরু হয়েছে, এই যে এখানের এই যে লাইনগুলা এগুলো হচ্ছে ট্রান্সমিশন লাইন। এই ট্রান্সমিশন লাইনগুলোর 3 ভাগে ভাগ করছে, একটা হচ্ছে শর্ট ট্রান্সমিশন লাইন, আরেকটা হচ্ছে মিডিয়াম ট্রান্সমিশন লাইন, আরেকটা হচ্ছে হাই ট্রান্সমিশন লাইন। শর্ট ট্রান্সমিশন লাইন হচ্ছে কোনটা, যেটার দৈর্ঘ্য, ওই ট্রান্সমিশন লাইনের দৈর্ঘ্য যদি 0 থেকে 50 কিলোমিটার হয়, আর ওই ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ যদি 0 থেকে 20 কেবি এর মধ্যে থাকে, কেবি, হ্যাঁ 20,000 ভোল্টেজ পর্যন্ত যদি থাকে, তাহলে ওই ট্রান্সমিশন লাইনটাকে আমরা বলি হচ্ছে শর্ট ট্রান্সমিশন লাইন। ঠিক আছে, তারপর হচ্ছে মিডিয়াম ট্রান্সমিশন লাইন। মিডিয়াম ট্রান্সমিশন লাইন কোনটা? ওই ট্রান্সমিশন লাইনের দৈর্ঘ্য যদি 50 থেকে 100 কিলোমিটার, 150 কিলোমিটার হয়, যেমন ধর এক জেলা থেকে আরেক জেলা, ওই যে ট্রান্সমিশন যে লাইনটা হবে, আর ওই ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ যদি থাকে 20 কেবি থেকে 100 কেবি, তখন ওই ট্রান্সমিশন লাইনটা হচ্ছে মিডিয়াম ট্রান্সমিশন লাইন। তারপরে হাই ট্রান্সমিশন লাইন হচ্ছে কোনটা? যেটা হচ্ছে 150 কিলোমিটার তার চেয়েও বেশি, হ্যাঁ 115 কিলোমিটার আর হচ্ছে অ্যাবভ 100 কেবি, 100 কেবির চেয়েও বেশি ভোল্টেজ থাকবে, আর হচ্ছে 150 কিলোমিটারের লম্বা একটা লাইন হচ্ছে কি হাই ট্রান্সমিশন লাইন। এগুলো হচ্ছে ধর এই ইন্টার ডিভিশন যে লাইনগুলো আছে, এক বিভাগ থেকে আরেক বিভাগে নিয়ে যায়, হ্যাঁ এই লাইনগুলো হচ্ছে হাই ট্রান্সমিশন লাইন, এগুলো ভোল্টেজ অনেক বেশি থাকে। তোরা হয়তো এই যে বাড়িতে যাওয়ার সময় মাঝে মধ্যে খেয়াল করবো অনেক বড় বড় যে টাওয়ার গুলো আছে, ওই টাওয়ার গুলা একদম স্টিলের, আমরা চাইলে দেখতে পারি। হাই ট্রান্সমিশন
লাইন দেখা যাচ্ছে তো না? এগুলো আমরা রাস্তার আশেপাশে দেখি না, এই যে লাইনগুলা, এই যে বড় এই লাইনগুলো হচ্ছে হাই ট্রান্সমিশন লাইনের জন্য বড় বড় পোল করে ব্যবহার করে। ঠিক আছে, ওকে, তোরা কি দেখা যায় আসিস? দেখা যায়। হ্যাঁ, দেখা যায় নাই? না ভাই দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি ক্রোম থেকে দেখাইছিলাম বড় বড় পোল করে কি, এটা দেখা যায় না কেন? আমি স্ক্রিন শেয়ার, তাহলে কি পিডিএফটা দিছি যে শুধু পিডিএফ দেখা যাচ্ছে, এন্টার স্ক্রিন দিয়ে নাই। আচ্ছা যাক, সমস্যা নাই। Okay. তারপর হচ্ছে কি, ওই যে আমরা ট্রান্সমিশনের এখান থেকে কি বললাম, জি ভাই দেখছি জীবনে বহুত আবার দেখছি। হ্যাঁ, প্রাইমারি ট্রান্সমিশন আর সেকেন্ডারি ট্রান্সমিশন। এখন প্রাইমারি ট্রান্সমিশন কোনটা? যেটার ট্রান্সমিশন ভোল্টেজ থাকে 400 কেবি অথবা 230 কেবি অথবা 132 কেবি। ওই যে লাইনগুলো আছে, এই যে ট্রান্সমিশন লাইন, এগুলো হচ্ছে প্রাইমারি ট্রান্সমিশন। সেকেন্ডারি ট্রান্সমিশন লাইন কোনটা? যে ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ থাকে 66 কেবি অথবা 33 কেবি, সেকেন্ডারি ট্রান্সমিশন লাইন। তাহলে এখানে সেকেন্ডারি ট্রান্সমিশন লাইন কোনটা? এই যেমন এই এইখান থেকে এখান পর্যন্ত, এখানে তো 66 কেবি ভাগ করে নাই, আমাদের যদি প্রয়োজন হইতো তাহলে আমরা 66 কেবি ভাগ করতাম। ওকে, প্রাইমারি ট্রান্সমিশন, সেকেন্ডারি ট্রান্সমিশন 132 কেবি, 132, 33, 132 হচ্ছে প্রাইমারি ট্রান্সমিশনের পরে, আর সেকেন্ডারি ট্রান্সমিশন হচ্ছে 66 কেবি আর 33 কেবি। ওকে, আর প্রাইমারি ডিস্ট্রিবিউশন লাইন হচ্ছে কত? 11 কেবি, 6.6 কেবি, 3.3 কেবি। আর সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন লাইন হচ্ছে 440 কেবি, না 440 ভোল্টেজ হবে। আমি কি লিখছি এটা, ভুল করে ফেলছি। ওকে, 440 ভোল্টেজ। ওকে, ঠিক আছে। সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন লাইন হচ্ছে 440 ভোল্টেজ অথবা 220 ভোল্টেজ। 440 ভোল্টেজ মূলত 3 ফেজের ক্ষেত্রে ব্যবহার করে, 3 ফেজ স্টার। পরে যখন এটা প্রত্যেক ফেজ করে আলাদা করে দেয় তখন প্রায় 230 এরকম সামথিং ভোল্টেজ পাওয়া যায়। ওকে, তারপরে হচ্ছে আমরা কোচিং এর মধ্যে পাওয়ার সিস্টেম কি করাইছে তোদের? হ্যালো, জি ভাই করে। করাইছে, হ্যাঁ। এই জিনিসগুলো আসলে কোচিং এ করায়, ঠিক আছে। এগুলো এগুলো আসলে তোরা অনেক পরিচিত। এগুলো হচ্ছে কি জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন রিলেটেড, যেমন হচ্ছে লোড কার্ভ। আমরা এগুলোর ম্যাথও আছে, হ্যাঁ। লোড কার্ভ হচ্ছে কি, যেই কার্ভের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে সময়ের সাথে লোডের পরিবর্তন দেখানো হয়। হ্যাঁ, এই যে কার্ভ আছে, কার্ভের মধ্যে দেখায় যে কত সময় পর পর কত লোড হয়েছে। হ্যাঁ, ওই যে কার্ভ আছে ওকে বলা হয় লোড কার্ভ। লোড কার্ভ থেকে আমরা কি কি জানতে পারি? এক নাম্বার জানতে পারি লোডের চাহিদা, লোডের ডিমান্ড কত আছে। তার হচ্ছে সর্বোচ্চ লোড কত ছিল, যেমন এই যে কার্ভ আছে এখানে একদম সর্বোচ্চ লোড আছে কি 12 ঘন্টা। সময় কিন্তু একক হচ্ছে ঘন্টা, তাহলে 12 ঘন্টা থেকে, সরি, দুপুর 12টা থেকে ধর হচ্ছে সন্ধ্যা 6টা পর্যন্ত একদম সর্বোচ্চ লোড পাওয়া গেছে, তখন হচ্ছে কত 100 কিলোওয়াট থাকে পাওয়ার। ঠিক আছে, এই লোড কার্ভ থেকে আমরা সর্বোচ্চ লোডের যে কত চাহিদা এটা জানতে পারি, আবার সর্বনিম্ন লোডের কত চাহিদা এটাও জানতে পারি। সর্বনিম্ন কত? 20 কিলোওয়াট। এই যে দেখ, এই একদম রাতের 12টা থেকে 4টা পর্যন্ত, ভোর 4টা পর্যন্ত সবচেয়ে কম থাকে। আবার সন্ধ্যা 6টা থেকে রাতের 12টা পর্যন্ত সবচেয়ে লোড কম থাকে। হ্যাঁ, এটাও এই গ্রাফ থেকে জানা যায়। তার হচ্ছে পিক টাইম। পিক টাইম হচ্ছে কোনটা? এই যে দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা, যে টাইম হচ্ছে সবচেয়ে বেশি লোড থাকে ওটা হচ্ছে পিক টাইম থাকে আর কি। ওকে, তারপর আমি এখানে একটু বিস্তারিত লিখছি কোনটা আসলে কি জিনিস। যেমন, সবকিছু চলে ওখানে। হ্যাঁ, বোঝা যাচ্ছে তো নাকি? জি বুঝতে ভাই। পারতেছিস? কানেক্টেড লোড মানে কি, সিস্টেমের সাথে যেসব লোড সংযোগ, ম্যাথের মধ্যে সব কথা বলা থাকে, ওই সূত্রের মধ্যেও আছে যে কানেক্টেড লোড। কানেক্টেড লোড মানে কি, সিস্টেমের সাথে যুক্ত সকল ধরনের লোডের যোগফল সবগুলো একসাথে হচ্ছে কানেক্টেড লোড। পিক লোড হচ্ছে কি নির্দিষ্ট সময়ে সর্বোচ্চ যে চাহিদা আছে লোডের, ওটা হচ্ছে পিক লোড। লোড ফ্যাক্টর হচ্ছে কি শক্তি উৎপাদন কেন্দ্রে অথবা গ্রাহকের গড় লোড ও সর্বোচ্চ লোডের অনুপাত। হ্যাঁ, গ্রাহকের অ্যাভারেজ লোড ডিভাইডেড বাই হচ্ছে ম্যাক্সিমাম সর্বোচ্চ লোডের যে রেশিও আছে ওটা হচ্ছে তো লোড ফ্যাক্টর। হ্যাঁ, ওটা সূত্র আছে সরাসরি। আর ডিমান্ড ফ্যাক্টর হচ্ছে কি বিদ্যুৎ শক্তির সর্বোচ্চ চাহিদা এবং কানেক্টেড লোড, বর্তমানে কতটুকু কানেক্ট আছে তার অনুপাতে সর্বোচ্চ কত চাহিদা ছিল ওটার যে অনুপাত হচ্ছে ওটা হচ্ছে ডিমান্ড চিত্রগুলা ফ্যাক্টর। কপি নিয়ে দিছে তো ওই জন্য
বুঝি নাই। সূত্রগুলো কোচিং এ পড়াইছে, এই জন্য হ্যাঁ বুঝতে সহজ হইতেছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে সহজ হবে। সূত্র আমি পরে আলাদা করে দিছি, এই যে এখানে সব আলাদা করা আছে, এখানে জাস্ট লিখছি আর কি যে কোনটা কিসের অনুপাত, কোনটার মানে কি, এই জিনিসটাই। ঠিক ঠিক আছে। আছে, আলাদা করে তোদের আর নোট করা লাগবে না আশা করি, সব অন্যান্য ইয়াগুলোর মতোই। যদি আমার খাতায় এত কিছু ছিল না, আমি এখন নতুন করে আবার পাওয়ার সিস্টেম ডিজাইন করতেছি। কারণ হচ্ছে আমরা তো পাওয়ার সিস্টেমের এত কিছু পড়ি নাই, তোদেরকে এখন যত কিছু পড়ানো লাগতেছে, সিলেবাস একটু বড় হয়েছে তো, যার কারণে আর কি। তারপর হচ্ছে কি ডিমান্ড ফ্যাক্টর হচ্ছে বিদ্যুৎ শক্তির সর্বোচ্চ চাহিদা এবং কানেক্টেড লোডের অনুপাত হচ্ছে ডিমান্ড ফ্যাক্টর। আর এভারেজ ফ্যাক্টর হচ্ছে কি বিদ্যুৎ কেন্দ্রে একটা নির্দিষ্ট সময়, এভারেজ ফ্যাক্টর না, এটা এভারেজ লোড হবে। কি রে, আমি তো অনেক ভুল লিখছি তাইলে। এভারেজ লোড, এভারেজ লোড, ওকে। এটা এভারেজ লোড হচ্ছে কি বিদ্যুৎ কেন্দ্রে একটা নির্দিষ্ট সময়ে লোড চাহিদার যে গড়, এভারেজ আর কি, মোট লোড ডিভাইড বাই মোট সময় দিয়ে ভাগ দিলে এভারেজ পাওয়া যায়। ক্যাপাসিটি ফ্যাক্টর হচ্ছে কি প্ল্যান্টের বর্তমান উৎপাদিত শক্তি আর সর্বোচ্চ উৎপাদিত শক্তি, এখন প্ল্যান্ট কতটুকু উৎপাদন করতেছে আর ওই প্ল্যান্ট সর্বোচ্চ কতটুকু উৎপাদন করতে পারবে তার যে রেশিও, এটা হচ্ছে তোর ক্যাপাসিটি ফ্যাক্টর। যেমন আমরা যখন কাপ্তে বিদ্যুৎ কেন্দ্রতে গেছিলাম, হ্যাঁ, তখন হচ্ছে ওর 250 মেগাওয়াট করে দুইটা জেনারেটর মাত্র চালু ছিল, আরো দুইটা ইউনিট ওদের বন্ধ ছিল। তাইলে ওদের মোট ক্যাপাসিটি যদি ধরে 1000 মেগাওয়াট হয়, ওদের চালু ছিল হচ্ছে মাত্র 500 মেগাওয়াট, তাহলে তার এই ক্যাপাসিটি ফ্যাক্টর হবে কত? উপরে হবে কি প্ল্যান্টের বর্তমান উৎপাদিত শক্তি মানে 500 মেগাওয়াট, নিচে হবে কি সর্বোচ্চ, সর্বোচ্চ হবে কখন, যখন হচ্ছে চারটা ইউনিটে যখন তারা চালু করে দিবে, তখন হচ্ছে কি সর্বোচ্চ উৎপাদন হবে, ওইটা হচ্ছে ক্যাপাসিটি ফ্যাক্টর। এই দুইটার রেশিও হচ্ছে তোর ক্যাপাসিটি ফ্যাক্টর। ঠিক আছে, তারপর হচ্ছে ডাইভার্সিটি ফ্যাক্টর, আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে আলাদা আলাদা করে সর্বোচ্চ চাহিদার যোগফল ও প্ল্যান্টের সর্বোচ্চ চাহিদার অনুপাতকে হচ্ছে তো ডাইভার্সিটি ফ্যাক্টর বলে। আলাদা আলাদা সর্বোচ্চ চাহিদার যোগফল ও প্ল্যান্টের, আচ্ছা ঠিক আছে, ওকে। এই জিনিসটা কি জানো, ডাইভার্সিটি মানে হচ্ছে বৈচিত্রতা, একটা জিনিস বৈচিত্রতা, বৈচিত্রতা, এটা এই সংজ্ঞাটা তোরা বই থেকে একটু দেখে নিস তো, এটা আমার কাছে একটু কনফিউজিং লাগতেছে। যেমন হচ্ছে কি আলাদা আলাদা সর্বোচ্চ চাহিদার যোগফল ও প্লান্টের সর্বোচ্চ চাহিদার অনুপাতকে ডাইভার্সিটি বলে। এটা মেবি হচ্ছে এমন যে ডাইভার্সিটি মানে হচ্ছে কি তোর জানা আছে নাকি, জানা থাকলে Most individual may load by maximum, sum of individual maximum load divided by maximum load. হ্যাঁ হ্যাঁ, এই যে ডাইভার্সিটি ফ্যাক্টর মানে এই প্রত্যেকটা যে আলাদা আলাদা এখান থেকে বলি, এখান থেকে বলি, এই যে দেখ সাম অফ অল কানেক্টেড লোড ডিভাইড বাই ম্যাক্সিমাম লোড, মানে ম্যাক্সিমাম লোডের সাপেক্ষে ম্যাক্সিমাম কত লোড ছিল এটা সাপেক্ষে কতটুকু কানেক্টেড ছিল, ওই লোডের যে রেশিও, এটা হচ্ছে তো ডাইভার্সিটি ভেক্টর, মানে ম্যাক্সিমাম লোডের সাপেক্ষে কত বৈচিত্র্য দেখা যাচ্ছে। ধর হচ্ছে এই জিনিসটা আমি বুঝছি, কিন্তু এখানে সংজ্ঞাটা সুন্দর মতো লেখা নাই, তোরা সংজ্ঞাটা একটু নিজের মতো করে লিখে নিস, ঠিক আছে, নিজের মতো করে লিখিস নিজের। এই পিডিএফ আমি তোদেরকে দিয়ে দিব, সময়। যা যা হয়েছে হয়েছে। ডাইভার্সিটি ফ্যাক্টর হচ্ছে কি, তাইলে জিনিসটা আমি যদি একটা উদাহরণের মাধ্যমে দেই, ধর হচ্ছে আমার একটা সিস্টেম 10 মেগাওয়াট লোড আছে ওর সর্বোচ্চ, কিন্তু 10 মেগাওয়াট তো সব সময় চলে না, এক এক সময় কোনো সময় 6 মেগাওয়াট চলে, কোনো সময় 5 মেগাওয়াট, কোনো সময় 8 মেগাওয়াট। ঠিক আছে, তো এই ম্যাক্সিমাম লোডের সাপেক্ষে 5 মেগাওয়াট যখন চলে তখন তার একটা রেশিও পাবো না, তারপরে হচ্ছে 8 মেগাওয়াট যখন চলে তখন আর একটা রেশিও পাবো, যখন হচ্ছে 6 মেগাওয়াট চলে তখন একটা রেশিও পাবো। তো এই রেশিও গুলো দিয়ে আমি বুঝতে পারি যে মানে কতটা লোডের মধ্যে ম্যাক্সিমাম লোডের সাপেক্ষে লোডটা কতটা ডাইভার্স হচ্ছে, মানে কতটা বৈচিত্র্য দেখা যাচ্ছে। এই যে অনুপাত, ওইটা হচ্ছে তো ডাইভার্সিটি ফ্যাক্টর। ঠিক আছে, ওর সাহায্যে বোঝা যায় যে ম্যাক্সিমাম লোডের কত পার্সেন্ট লোড এখন কানেক্টেড আছে, এই জিনিসটা হচ্ছে ডাইভার্সিটি ফ্যাক্টর। এখানে সুন্দর মতো জিনিসটা লেখা নেই, তোরা একটু নিজের মতো করে এটা লিখে রাখিস। ওকে, আর এখানে একটা গ্রাফের মাধ্যমে কয়েকটা জিনিস দেখাইছে, ধর এই যে কার্ভটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা
লোড, একটা সিস্টেমে সবসময় লোড তো সমান থাকে না, কারণ হচ্ছে আমরা হয়তো বিআরবি লাইনের সাথে কানেক্টেড আছি, কখনো আমি ল্যাপটপ চালু করতেছি, কখনো আমি ফ্যান চালু করতেছি, কখনো লাইট চালু করতেছি, কখনো তিনোটাই অফ করে দিচ্ছি। তো এই যে প্রভাবটা, এটা তো মেইন সিস্টেমের মধ্যে পড়ে। তো এই কারণেই দেখা যায় যে কার্ভ গুলো আসলে এমন হয়, কখনো একদম বাড়ে, যখন সবাই চালায় তখন হচ্ছে একদম ম্যাক্সিমাম লোড থাকে, আবার তখন সবাই কমায়, অথবা হচ্ছে কিছু কমে কিছু বাড়ে, তখন মাঝখানে থাকে, এরকম করে এই কার্ভটা আসলে বৈচিত্র্য দেখা যায়। ওকে, আর এখানে হরাইজন্টালি আছে টাইম, আর ভার্টিক্যালি আছে হচ্ছে কি লোড। ঠিক আছে, সময়ের সাথে আমরা লোড দেখাচ্ছি। এই লোডের মধ্যে আমরা কয়েকটা জিনিস দেখতে পাইতেছি, একটা হচ্ছে কি প্লান্ট ক্যাপাসিটি। প্লান্ট ক্যাপাসিটি একদম সর্বোচ্চ, ঠিক আছে, একটা প্লান্ট একদম সর্বোচ্চ কত ক্যাপাসিটি পর্যন্ত ওর সর্বোচ্চ উৎপাদন করতে পারে যায়, ওটা হচ্ছে ওর প্লান্ট ক্যাপাসিটি। ঠিক আছে, আর তার অনুপাতে যে লোড আছে, আমরা লোডের মধ্যে যখন সর্বোচ্চ লোড ইউজ হবে তখন হচ্ছে যে ম্যাক্সিমাম লোড অথবা ডিমান্ড। ঠিক আছে, তাইলে রিজার্ভ ক্যাপাসিটি কি জিনিস? প্লান্ট উৎপাদন করতে পারে সাপোজ হচ্ছে প্লান্ট উৎপাদন করতে পারে 10 মেগাওয়াট। এটা হচ্ছে প্লান্ট উৎপাদন করতে পারে। আর ম্যাক্সিমাম লোড হয়েছে কত? ম্যাক্সিমাম লোড হচ্ছে 7 মেগাওয়াট। হ্যাঁ, তাহলে ওই প্লান্টের আরো রিজার্ভে কতটুকু ক্যাপাসিটি আছে, মানে সবাই যত কিছু সবাই সবকিছু চালাই দেওয়ার পরেও ওই প্লান্টের কাছে আরো কতটুকু ক্যাপাসিটি আছে, ওটা কিভাবে বের করব? ওটা হচ্ছে প্লান্ট ক্যাপাসিটি থেকে ম্যাক্সিমাম লোডটা বাদ দিলেই এই যে বাকি যে পার্টটা দেখাচ্ছে, এই যে এখানে দাগ দেওয়া, এই অংশটা হচ্ছে কি রিজার্ভ ক্যাপাসিটি। ঠিক আছে, এই কার্ভের মাধ্যমে এই তিনটা জিনিসের রিলেশন একটু দেখাইছে। এই মূলত হচ্ছে এইসব ম্যাথ গুলো আছে না, এত বোঝারও তেমন কিছু নাই, প্রশ্নের মধ্যে সব ডাটা দেওয়া থাকে। এই যে সূত্রগুলো আছে, সূত্রগুলো শিখতে হবে, এটার কোনো অল্টারনেটিভ নেই, এই সূত্রগুলো শিখে, যেমন হচ্ছে ডিমান্ড ফ্যাক্টর বলতে ম্যাক্সিমাম লোড ডিভাইড বাই কানেক্টেড লোড, জিনিসটা এটাই। ঠিক আছে, এখানে আমি তোর যে এক্সট্রা করে কোনো কিছু বুঝাবো, এই ম্যাথগুলো তোরা একদম ইজিতে করতে পারবি, সূত্রগুলো শিখলেই জিনিসগুলো পারা যাবে। ঠিক আছে, সূত্রগুলো এখানে দেওয়া আছে। ডিমান্ড ফ্যাক্টর হচ্ছে ম্যাক্সিমাম লোড ডিভাইড বাই কানেক্টেড লোড, লোড ফ্যাক্টর হচ্ছে কত? অ্যাভারেজ লোড ডিভাইড বাই ম্যাক্সিমাম লোড, এগুলো একটু শিখতে হবে। ঠিক আছে, আমি ম্যাথ এগুলো তেমন একটা অ্যাড করি নাই, কারণ ম্যাথ এগুলো ইজি, এগুলো যদি নাও করাই দিই তাও তোরা পারবি, একদম সিম্পল সিম্পল ম্যাথ, আমি কয়েকটা ম্যাথ রাখছি শুধু। আমি চাচ্ছি যে আগে তোদেরকে বেসিকটা পড়াই, পরে আমি একসাথে ম্যাথ করাবো, কি বলিস তোরা? হ্যালো, ঠিক আছে ভাই। আগে বেসিক কনসেপ্ট জি গুলো ভাই, সব সম্মত। সব টপিকের কনসেপ্ট গুলো পড়ে ফেলে, পরে একসাথে ম্যাথ করে ফেলবো। ঠিক আছে, একদিন দুই দিন লাগবে, সবগুলো টপিকের ম্যাথ করে ফেলবো একসাথে। ঠিক আছে এখন হয়তো এটা টোকাইতে হবে ওইটা টোকাইতে হবে, তার কারণে ঝামেলা নিতে হবে। ভাই। এটা হচ্ছে যে পরে হচ্ছে এমনও হতে পারে আপনার আবার পিছনে ব্যাক আসতে আবার দেখাইতে হতে পারে বারবার, তখন কিন্তু আর তেমন দেখে যেতে পারে। না, পরে দেখালে সূত্রগুলো দেখাবো, সূত্র সমস্যা নেই, সূত্র আবার আলোচনা করব, তখন শুধু সূত্র আলোচনা করবো আর ম্যাথ করবো, সূত্র আলোচনা করবো ম্যাথ করবো, সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ওকে, এই সূত্রগুলো তোরা দেখে নিবি। ডাইভার্সিটি ফ্যাক্টর হচ্ছে সাম অফ অল কানেক্টেড লোড ডিভাইড বাই ম্যাক্সিমাম লোড, আমি সবকিছু লিখে রাখছি, এনে আশা করি কোনো সূত্র আর বাদ নাই, যা আছে। ক্যাপাসিটি ফ্যাক্টর আর প্লান্ট ফ্যাক্টর কিন্তু একই জিনিস। হ্যাঁ, সাইডের কনফিউজিং গাড়ির আওয়াজ হচ্ছে, সাইড মিউট করো। কনফিউজিং হওয়ার কিছু নেই, এই দুটো জিনিস সেম জিনিস। ক্যাপাসিটি ফ্যাক্টর চাইলেও যা, প্লান্ট ফ্যাক্টর চাইলেও তা। হ্যাঁ, এভারেজ লোড ডিভাইড বাই প্লান্ট ম্যাক্সিমাম ক্যাপাসিটি। তার হচ্ছে ইউজ ফ্যাক্টর হচ্ছে কি আউটপুট পাওয়ার এনার্জি কিলোওয়াট আওয়ার। এটা প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, এই প্লান্টের যে আউটপুট পাওয়ার থাকবে ওটা দেওয়া থাকবে, তুই ইয়ারলি বলা থাকবে যে 1 বছরে এত পাওয়ার ব্যবহার করে, ডিভাইডেড বাই হচ্ছে কি প্লান্ট ক্যাপাসিটি ইনটু ইউজ আওয়ার। ঠিক আছে, সবগুলো সূত্র রাখছি, কিন্তু আমি ম্যাথ এতগুলো রাখি নাই, তোরা বাকিগুলা করার জন্য ওইসব সূত্রগুলা কাজে লাগবে, এগুলো তোরা শিখে নিবি। তারপর হচ্ছে কি এখানে একটা লেখা লিখছে যে, এখানে একটা সূত্র লিখছে ম্যাক্সিমাম এনার্জি প্রডিউস, সর্বোচ্চ এনার্জি কত প্রডিউস করতে পারে প্লান্ট ক্যাপাসিটি ইনটু ইউজ আওয়ার। কারণ হচ্ছে সর্বোচ্চ প্লান্টের ক্যাপাসিটি যা, ওটা দিয়ে তুই যদি ঘন্টায় গুণ দিস তাহলে তুই এনার্জিটা পাবি আর কি। আর একক নিয়ে কি কারো কি ঝামেলা আছে? মানে এনার্জি আর হচ্ছে এই পাওয়ার, ক্ষমতার এনার্জির মধ্যে কারো কি ঝামেলা আছে বল? এনার্জি, এনার্জি হচ্ছে কি আমরা এনার্জির ইউনিট দ্বারা লিখি, যেমন 1 ইউনিট। 1 ইউনিট সমান সমান কি আমরা জানি 1 কিলোওয়াট আওয়ার, নাকি? এটা জানি না আমরা? দেখ, ওয়াটকে কিলোতে নিয়ে যদি তার সাথে ঘন্টা গুণ দেই তাহলে আমরা পাবো হচ্ছে এনার্জি। ঠিক আছে, এই কারণে এই ক্যাপাসিটি যেটা আছে এটা হচ্ছে আমার পাওয়ার,
পাওয়ারের সাথে আমি ঘন্টায় গুণ দিয়ে আমি পাইছি হচ্ছে এনার্জি। ওকে, ইউটিলাইজেশন ফ্যাক্টর হচ্ছে কি ম্যাক্স লোড ডিভাইড বাই প্লান্ট ক্যাপাসিটি। তাহলে সূত্র এভারেজ লোড হচ্ছে টোটাল লোড ডিভাইড বাই টোটাল টাইম, সবগুলো যোগ করে সময় দিয়ে ভাগ দিয়ে দিবি। রিজার্ভ ক্যাপাসিটি নিয়ে আরেকটু আগে বলছি যে গ্রাফটার মধ্যে প্লান্ট ক্যাপাসিটি মাইনাস ম্যাক্সিমাম লোড। ম্যাক্সিমাম লোড সমান সমান হচ্ছে কি ম্যাক্সিমাম ডিমান্ড পার ইউনিট টাকা। যদি বলে যে প্রতি ইউনিট, এগুলো ম্যাথের মধ্যে আছে যে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে কত টাকা লাগে, এটা টোটাল টাকা ডিভাইড বাই টোটাল ইউনিট। তারপর হচ্ছে ইনস্টলেশন ক্যাপাসিটি ম্যাক্সিমাম লোড ডিভাইডেড বাই লোড ফ্যাক্টর। রিজার্ভ ক্যাপাসিটি ইনস্টলেশন ক্যাপাসিটি মাইনাস ম্যাক্সিমাম লোড। এই সূত্রগুলো নর্মালি নাই, কিন্তু একবার কোচিং এ পরীক্ষা দিতে যাই আটকেছিলাম, তখন বাইরে এই সূত্র দিয়েছে। এটা কোনতে আনছে ওরা আল্লাহ ভালো জানে, কিন্তু ম্যাথ হয়। ম্যাক্সিমাম ডিমান্ড প্লান্টের ক্ষেত্রে যেটা ম্যাক্সিমাম ডিমান্ড, আর গ্রাহকের ক্ষেত্রে হচ্ছে সেটা ম্যাক্সিমাম লোড। এগুলো আবি যাবি ম্যাথ করার ক্ষেত্রে আটকেলে এগুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তোরা কি সবাই আসিস? হ্যালো শাহেদ? এখানে বাকি জিনিসগুলো আছে, এগুলো দেখে নিবি, ঠিক আছে? জেনারেশনের মধ্যে আমরা বুঝছি সেই কয়েকটা পাওয়ার প্ল্যান্ট নিয়ে কথা বলবো। একটা হচ্ছে স্টিম পাওয়ার প্ল্যান্ট, আরেকটা হচ্ছে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, আরেকটা হচ্ছে ডিজেল। হ্যাঁ, এই তিনটার ম্যাথও আমরা করবো, একটা দুইটা করে ম্যাথ করব। হ্যাঁ, এখন হচ্ছে স্টিম পাওয়ার প্ল্যান্ট মানে কি, যেটা হচ্ছে বাষ্পের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে, ঠিক আছে? এখানে শুরু হয়েছে বয়লার থেকে। বয়লারের মধ্যে আমরা কি দেই? স্টিম যে কোনো ভাবে উৎপাদন করতে পারিস, তুই চাইলে এখানে গ্যাস দিতে পারিস, এখানে কয়লা দিতে পারিস, যে কোনো কিছু দিয়ে এখানে আগুন জ্বালাইলি। জ্বালানোর পরে এই আগুন থেকে যে চাপ হবে, এই যে পাইপ গুলো আছে না, এই পাইপ গুলোর মধ্যে লিকুইড থাকে, যে লিকুইড গুলা হচ্ছে তাপ শোষণ করে লিকুইড বলতে এই এখানের যে লিকুইড গুলো আছে, এটা এটা তাপ শোষণ করে। এই যে আগুন আছে, আগুন থেকে তাপ নিয়ে যায়, নেওয়ার পরে এই তাপে হচ্ছে পানিগুলা বাষ্প হয়। হ্যাঁ, বাষ্প হয়ে এই যে পাইপটা আছে, পাইপের মাধ্যমে এখানে যায়, এখানে যে টারবাইন আছে, টারবাইনটা ঘুরে ঘুরে ওই দিক দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে। সিম্পল জিনিস আর কি, এখানে যে ডায়াগ্রামের মাধ্যমে দেখাইছে। আমার আসলে সত্যি বলতে মুড অফ হয়ে গেছে, তোরা কেউ নাই তো হঠাৎ আমি দুম করে কিরে কেউ নাই। দেখ, এখান থেকে তাপ দিয়ে পানিগুলা বাষ্প হচ্ছে, বাষ্পে পাইপের মধ্যে আইসে এই যে টারবাইন ঘুরতেছে, ঘুরে ওই ওই দিক দিয়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আর এই বাষ্পটা এখানে আসে কন্ডেন্সারের মাধ্যমে, আবার ঠান্ডা আবার পানি হচ্ছে, পানি হয়ে আবার সেম আবার এখানে ঢুকতেছে, ঢুকে আবার এখানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আসছে তো ভাগিনা এটা আমার ডাক দিতে। ওকে, তাহলে এই যে এইভাবে বাষ্পটা এখানে আসে, মূল কাজ হচ্ছে কি আমি জ্বালানি ব্যবহার করে পানি থেকে বাষ্প উৎপাদন করতেছি। বাষ্প আমি টারবাইনের মধ্যে দিয়ে টারবাইন ঘুরাচ্ছি, ঘুরাইয়া বিদ্যুৎ উৎপাদন করতেছি, ঠিক আছে? আর টারবাইন ঘুরে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করে এটা আমরা এই যে মেশিন পার্টে পড়ছি, ঠিক আছে? তারপরে এই যে পাইপের মধ্যে যে পানিটা এখানে এদিকে আসে, বাষ্পটা ঠান্ডা হয়ে পানি হয়ে যায়, হয়ে এই যে পাইপের মাধ্যমে আবার আগের মতো সার্কুলেট হয়। এইভাবেই মূলত একটা হচ্ছে স্টিম পাওয়ার প্ল্যান্ট কাজ করে, ঠিক আছে? আর এখানে ম্যাথ আছে স্টিম পাওয়ার প্ল্যান্টের থার্মাল এফিসিয়েন্সি, ওভারঅল এফিসিয়েন্সি, ক্যালোরিফিক ভ্যালু, হিট অফ কনভার্সন, আর হচ্ছে কয়েল কনজাম্পশন। এই সূত্রগুলো দিয়ে আমরা জাস্ট ওইখানে ম্যাথ করব স্টিম পাওয়ার প্ল্যান্টে। তারপর হচ্ছে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, জলবিদ্যুৎ কেন্দ্র আর কি। হ্যাঁ, পানি এটা কাপ্তাইতে যেটা আছে এটা কিভাবে কাজ করে? এই যে রিজার্ভার আছে, যে ক্যাচমেন্ট এরিয়া আছে, এখানে পানিগুলো এইভাবে জমা থাকে। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে একটা ড্যাম থাকে, এই যে বাঁধ থাকে, বাঁধ দিয়ে পানিগুলা ইয়া করে রাখে। এই আজান দিচ্ছে রে। তো হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্টে কি হয়, এখানে রিজার্ভারের মধ্যে পানি, ক্যাচমেন্ট এরিয়াতে পানি রাখা হয়, ঠিক আছে? পানি রেখে এখানে এই যে একটা গেট বাল্ব আছে,
এটাকে বলা হচ্ছে কন্ট্রোল গেট। হ্যাঁ, এই যে ওরা নাম দিয়ে দিচ্ছে কন্ট্রোল গেট হয়ে পানিটা আসে। এখানে একটা পাইপ জাতীয় থাকে, পাইপ থাকে মূলত পানির নিচ দিয়ে। এটা আবার সুড়ঙ্গ মনে করার কোনো কারণ নেই, এখানে একটা পাইপ আছে, পাইপটা হচ্ছে প্যান স্টক। ঠিক আছে, এই পাইপের মধ্যে দিয়ে পানি এখানে আসে, এখানে আইসা হচ্ছে টারবাইনকে হিট করে। ঠিক আছে, হিট করলে টারবাইন এবার ঘুরতে থাকে, ঘুরে পানি এদিক দিয়ে আবার নদীতে চলে যায়। ঠিক আছে, এখানে হয় কি, পানি যখন যায় তখন টারবাইনটা ঘুরে, ঘুরলে এখানে এটার সাথে আবার কাপলিং করা আছে একটা জেনারেটর। এই জেনারেটর আবার সেই সমানুপাতিক পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করে, যেটা আমরা সরাসরি সাবস্টেশনের মাধ্যমে, গ্রিডের মাধ্যমে আমরা হচ্ছে ট্রান্সমিশন লাইনের মধ্যে সাপ্লাই দিই। ঠিক আছে, এইখানে আরো অনেক কিছু, এই যে জেনারেটর কোনটা কি এটা বলে দিছে। হ্যাঁ, জেনারেটরের মাধ্যমে উৎপাদন হচ্ছে, হয়ে ট্রান্সফরমার হয়ে স্টেপ আপ হচ্ছে পাওয়ার হাউস, মানে হচ্ছে গ্রিড সাবস্টেশন যেটা বলে, ওইখান থেকে ট্রান্সমিশন লাইনের মধ্যে সাপ্লাই দিচ্ছে। তো এই হচ্ছে একটা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্লান্ট কিভাবে কাজ করে আর কি, এটা ছোট্টখাট্ট একটা সংক্ষিপ্ত বর্ণনা। তারপরে এগুলোরও ম্যাথ আছে। ঠিক আছে, ডাব্লিউ হচ্ছে পানির ওয়েট, তারপর হচ্ছে এনার্জি, ডাব্লিউ ওজন কত, ওই যে ভলিউম ইনটু ডেনসিটি, এম ইকুয়ালস টু রো জি, না এটাই জাস্ট আর কি এখানে লিখছে এম ইকুয়ালস টু রো জি। এটাই, এই যে আরে কি লিখি, রো জি, রো ভি। আমারও পুরো মুড অফ হয়ে গেছে ক্লাস অনলাইনে, আসলে জিনিসটা ওইরকম ভাবে হয় না। এম ইকুয়ালস টু রো ভি, রো হচ্ছে ডেনসিটি আর ভি হচ্ছে ভেলোসিটি, জি এটা তো এম, এম তো জি থাকবে না। আর ভর থেকে আমরা যখন ওজন নিয়ে আসবো তখন হচ্ছে এই যে অভিকর্ষ ত্বরণ দ্বারা গুণ দিবে। ঠিক আছে, আর এনার্জি ইজ ইকুয়ালস টু ডাব্লিউ, ইজ ইকুয়ালস টু ডাব্লিউ ইন্টু এইচ। ঠিক আছে, এইচ হচ্ছে শক্তি, শক্তির সাথে আমরা হচ্ছে ওজন গুণ দিব, গুণ দিলে এনার্জি পাবো। ইলেকট্রিক্যাল এনার্জি হচ্ছে এই যে ইফিসিয়েন্সি গুলো থাকবে, হ্যাঁ ইফিসিয়েন্সি গুলোর সাথে গুণ দিলে যে আউটপুট ইলেকট্রিক্যাল এনার্জি থাকবে ওটা পাবো। হ্যাঁ, পাম্প ক্যাপাসিটি সমান সমান হচ্ছে প্লান্ট ক্যাপাসিটি ইন্টু গ্রোস প্লান্ট ক্যাপাসিটি। তার হচ্ছে ভলিউম হচ্ছে কি, মানে আয়তন, ওই যে ক্যাচমেন্ট এরিয়ার যে আয়তন আছে ওটা কিভাবে বের করবো, ক্যাচমেন্ট এরিয়ার যে এরিয়া আছে, হ্যাঁ ক্ষেত্রফল, আর হচ্ছে অ্যানুয়াল বার্ষিক কতটুকু বৃষ্টি হচ্ছে, তার হচ্ছে ইয়ার্ড ফ্যাক্টর, এটা প্রশ্নের মধ্যে দেওয়া থাকে। আর গ্রোস আউটপুট হচ্ছে কি, পাম্প ক্যাপাসিটি আর হচ্ছে ইনটু সময় দিয়ে গুণ দিলে গ্রোস আউটপুট পাওয়া যায়। এগুলো সূত্র, এগুলো জাস্ট যখন ম্যাথ করবি তখন বুঝাই দেব না। আর ডিজেল পাওয়ার প্লান্ট এটা আর অ্যাড করি নাই। ডিজেল হচ্ছে কেমন, ধর আগে আমরা জ্বালানি হিসাবে তেল টেল ব্যবহার করতাম, এই গ্যাস ব্যবহার করতাম, কয়লা ব্যবহার করতাম, এখন এখানে ব্যবহার করতেছি আমরা ডিজেল। ডিজেল ব্যবহার করে তাপ উৎপাদন করতেছি, এটা দিয়ে এই বাষ্প বানাচ্ছি, বাষ্প বানাই ওই আগের মতো। হ্যাঁ, বাষ্প দিয়ে কিভাবে হচ্ছে টারবাইন ঘুরে বিদ্যুৎ উৎপাদন করি, এই যে এখানে আছে। ধর এখানে জ্বালানি হিসেবে আমি ডিজেল রাখলাম, ডিজেল রেখে আগের মতো বাষ্প উৎপাদন করে এখান থেকে বিদ্যুৎ উৎপাদন করলাম, এই আর কি। মোটামুটি জেনারেশনে এতটুকুই রাখলাম। আর এখানে কিছু ম্যাথ আছে, ম্যাথ গুলো আমরা পরে করব। তারপরে আমরা ট্রান্সমিশনে যাব। ঠিক আছে, ট্রান্সমিশন, তারপর হচ্ছে সুইচ গিয়ার, তারপরে করব। আজকের জন্য এতটুকুই থাক। ঠিক আছে, আজকে থাক, বলা পায় না, কেউ নাই। শাহেদ, হ্যালো।